নমস্কার। গতকাল সন্ধ্যায় যখন আইএসএফ একগাদা আসনে তাদের প্রার্থী তালিকা একতরফাভাবে ঘোষণা করে দিল, আমি সেটা তখন শুনতে পারিনি। রাত্রিরে লাইভ ভিডিও করে নিজের ঘরে সবে বসেছি, আমার এক বন্ধু একটা হোয়াটসঅ্যাপে তীব্র বিদ্রুপাত্মক একটা মন্তব্য করে বসলেন। কি দাদা, মুর্শিদ ছানাকে আর বাঘ বলে বাজারে চালানো করার চেষ্টা করবে কি? আমার সেই বন্ধু ভ্রাতৃবৎ, তিনি সম্ভবত আমার এই বাংলা স্পিয়ার দেখেন এবং আমি কি বলি সেটা মনে রাখেন। দেখুন, নৌশাদ সিদ্দিকীর মূল্যায়নে আমি যে বস্ত বড় ভুল করেছিলাম সে কথা স্বীকার করতে আমার নিজের বিন্দুমাত্র কুণ্ঠা নেই। ছেলেটির চাল চলন, কথাবার্তা দেখে শুনে একদিন তার সঙ্গে দেখা করতে এই হাঁটু ভাঙা নিয়ে 3 তলা না 4 তলায় লালবাজারের গলিতে তার অফিসেও গিয়েছিলাম। সেখানেও অনেক কথাবার্তা হয়েছিল। আলোচনার সময় মনে হয়েছিল ছেলেটি সপ্রতিভ এবং যদি ঠিক পথে থাকে তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজে একজন উজ্জ্বল নেতা হিসেবে আগামী দিনে হয়তো তার উন্মেষ ঘটবে। যদি বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 30% মানুষ সংখ্যালঘু, তাদের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি বাংলাভাষী সংখ্যালঘু। অথচ তাদের নিজস্ব ধর্মের তেমন কোনো পাতে দেওয়ার মতো নেতা নেই। বরকত গনিখান চৌধুরী নেই, আব্দুস সাত্তার নেই, হাসিম আব্দুল হালিম নেই, যদিও তিনি বঙ্গভাষী ছিলেন না, জয়নাল আবেদিন নেই, এমনকি একজন আব্দুর রেজ্জাক মোল্লাও নেই। আছেন যারা, তারা অনুগৃহীত হবার বাসনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র দফতর নিয়ে দিব্যি লালগাড়ি চড়ে কালাতিপাত করছেন এবং তাদের নেতৃত্ব দেখে সংখ্যালঘু সমাজের যুবারা উদ্বুদ্ধ হবে তেমন কোনো সম্ভাবনা আমি দেখতেই পাই না। ফলত আমার মনে হয়েছিল এই ছেলেটি যদি একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে সত্যিই বাংলার রাজনীতিতে আবির্ভূত হতে পারে। দেখুন, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি বলে তাকে 4টে বাজে কথা বলার লোক আমি নই। রাজনীতিতে থাকতে গেলে এই রকম ফাঁকা আওয়াজ প্রায়শই করতে হয়। হয়তো নৌশাদও বুঝেছেন যে আম ছালা মান সম্মান সব কিছুর ভরাডুবি হয়ে যাবে যদি আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে পড়ি। তার চেয়ে বাবা এই ভালো, যতটুকু আছে আমার এমএলএ পদ, সেই পদটা থাকুক, আমি অপেক্ষা করব আগামী দিনের জন্য নিজেকে তৈরি করার পরে। এই সিদ্ধান্তের মধ্যে একটা করুণ সুর থাকলেও এই সিদ্ধান্তকে গালাগাল করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কিন্তু একটা অন্তর্বাসের বুক পকেট যখন নিজেকে গোটা জামা বলে পরিচিত করার চেষ্টা করে,
তখন শুধু হাসি পায় না, বিদ্রুপ করতেও ইচ্ছে করে না, মনে হয় এরা উচ্ছিষ্টভোগী। আইএসএফ এর জন্ম কবে হয়েছে আমি জানি না, সম্ভবত 2021 সালের আগে নয়। 2024 সালের মধ্যে আইএসএফ কি এমন করলো যে পশ্চিমবঙ্গের এতগুলো কেন্দ্র থেকে একসঙ্গে তাদের প্রার্থী ঘোষণা করে দিতে হলো, এবং তারা যে বামফ্রন্টের নেতাদের সঙ্গে গাদ্দারি করেছেন, তাদেরকে অন্ধকারে রেখেছেন, বৈঠকে যাব বলে যায়নি, সে তো আজ বিমান বসু, বাংলা রাজনীতির প্রবীণতম পুরুষ, তিনি যথেষ্ট বিনম্রতার সঙ্গে এবং শালীনতার সঙ্গে, অনেকখানি মনে হচ্ছিল মনোকষ্ট নিয়েই সে কথা প্রেসকে জানিয়ে দিলেন। গতকাল শুনছিলাম বামপন্থীদের সাবধান করে আইএসএফ এর নেতারা নাকি বলছেন যে খবরদার, আপনারা কিন্তু প্রচারে আমাদের বিরুদ্ধে সুর চড়াতে আসবেন না। মানে গাছেরও খাবো, তলারও কুড়বো। বামেদের যেসব আসনে বামেদের প্রার্থী হওয়াটা আজকের বাস্তবতাতেও একেবারে নিশ্চিন্ত, সেখানে গায়ের জোরে প্রার্থী দিয়ে বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী ভোট ছিন্ন বিচ্ছিন্ন করে দেব, এটা কোন ধরনের রাজনীতি? যখন এই ডায়মন্ড হারবারে নৌসাদ দাঁড়াবেন, কে দাঁড়াবেন না, এ নিয়ে নানা চর্চা চলছিল, তখন আমি তাকে একদিন ফোনও করেছিলাম। সে সম্ভবত তখন গাড়িতে ছিল, কোনো একটা প্রোগ্রামে যাচ্ছিল। আমাকে বলল যে না, যে যাই বলুক, আপনাকে আমি বলছি, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবই। তবে বামফ্রন্ট এখনো অতীতের পরমাণুর গন্ধ ভুলতে পারছে না, ফলে আমাদের যে আসনগুলো হকের পাওনা, সেগুলো আমাদের দিতে চাইছে না, নানা রকম ওজোর আপত্তি তুলে সেগুলো নিজেদের কাছে রাখতে চাইছে। এই পরিস্থিতি আমরা মানব কেন? আমার কথা হলো, যখন দুটো দল সামনাসামনি বসে তাদের কে কটা আসনে লড়বে তার হিসেব নিকেশ করবে, তখন আইএসএফ এর পক্ষ থেকে একটা ফানুস ছাড়া অন্য কিছু কি তারা কাউকে দেখাতে পারবে? তাদের ইলেকটোরাল সাকসেস বলতে একমাত্র ভাঙড়, যেটা যাদবপুর কেন্দ্রের একটি বিধানসভা অংশ মাত্র। পশ্চিমবঙ্গের বাকি 293টি বিধানসভা কেন্দ্রে 2021-এর ফলাফলকেও যদি মাথায় রাখি, তাহলে আইএসএফকে মাইক্রোস্কোপের তলাতেও তো খুঁজে পাওয়া যাবে না। অতএব আমি যদি বলি আমি 10টা, 12টা, 14টা আসনে প্রার্থী দেওয়ার শক্তি ধরি, তাহলে তো সেটা কোনো না কোনো অঙ্ক দিয়ে প্রমাণ করতে হবে। বিমানদা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলছিলেন, যতগুলো আসন আইএসএফ চাইছিল, ততগুলো আসনে যতগুলো বুথ আছে, সেই বুথগুলোতে 2জন করে কর্মী দিতে গেলে যে সাংগঠনিক ক্ষমতা প্রয়োজন, সেটাই অবোধ বালকদের যে নেই, সেটা তারা নিজেরাই ভালো করে জানে না।
এবং বিমানবাবুকে যেটা সবচাইতে ধাক্কা দিয়েছে সেটা হলো এই আইএসএফের চ্যাংড়াদের এত বড় আস্পর্ধা যে তারা বিমান বসুর মতো একজন বর্ষিয়ান নেতাকে মিটিংয়ে যাচ্ছি বলে বসিয়ে রেখে 5টার মিটিং যখন হবে সেটা 6টার সময় এসেছে। তাদেরকে আসলে সিপিএম একটু বেশি প্যাম্পার করে ফেলেছে। আমি নৌসাদকে বলেছিলাম, তুমি যদি ডায়মন্ড হারবার থেকে সরে আসো এই মুহূর্তে, তাহলে লোকে বলবে তুমি কিন্তু টাকা খেয়েছ। ও বলল, দেখুন সংখ্যালঘু রাজনীতি করি তো, সংখ্যালঘু রাজনীতি করলে এই ধরনের অপবাদ আমাদের সম্পর্কে দেওয়া হবে সেটা আমরা জানি, সেটা আমরা জেনে বুঝেই যা করবার তা করি। সবই যখন জানো, সবই যখন বুঝে গেছো, 294টি বিধানসভার মধ্যে একটিতে জিতেই যদি তোমাদের ল্যাজ এতখানি প্রসারিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের রক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না। আর ফ্রন্টের নাম দিয়েছ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, গালবাড়ি নাম। সেকুলার শব্দটার মানে জানো বাচ্চাদনেরা? যতজন প্রার্থী দিয়েছ প্রত্যেকে মুসলমান, একজন হিন্দু কেউ কি তোমরা খুঁজে পেলে না? তোমাদের সেকুলারিত্ব প্রমাণ করার অন্তত প্রতীকীভাবে হলেও একটা দৃষ্টান্ত হিসেবে। সুতরাং তোমরা একটা সেক্টেরিয়ান রিলিজিয়াস আউটফিট which neither has any understanding of political reality nor unfortunately therefore any future. এতগুলো আসনে যে প্রার্থী দিলে, সবিনয়ে যদি প্রশ্ন করি, লোকসভার ভোট এখন কতটা ব্যয় সাপেক্ষ তোমরা কি সে খবর রাখো? এতগুলো জায়গায় প্রার্থী দিতে গেলে বাহুবল তো ছেড়ে দিলাম, যে লোকবল এবং অর্থবল লাগে তা কি তোমাদের আছে? যদি থেকে থাকে, কোন সূত্র থেকে এত টাকা তোমাদের এলো তা কি প্রকাশ্যে ট্রান্সপারেন্সির খাতিরে তোমরা জানাতে পারবে? নইলে ওই 7 জার্মান একলা জগাই, তবুও জগাই লড়ে গোছের একটা ফাইট তোমরা দেবে। এতদিন ধরে যে গুডউইল নৌসাদ সিদ্দিকী বাংলার মানুষের কাছ থেকে অর্জন করেছিল, একটি ভুল পদক্ষেপে তার প্রায় পুরোটাই গঙ্গার জলে ভেসে গেছে। আমার তাই মনে হয় দাদা আব্বাসের মতো নৌসাদের আসল জায়গা ধর্মীয় জলসা, তাতে কলাটা মূলোটাও জোটে, জনসংযোগও হয়, শরীর মন আত্মা সব কিছু তৃপ্ত হয়। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।